قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك আসসালামু আলাইকুম। আজকে আমরা তাপ রসায়ন ও তাপগতিবিদ্যা অংশ নিয়ে আলোচনা করব। তো এই অংশের যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে আমরা সেই প্রশ্নগুলোর সমাধান আজকের ক্লাসে দেখব, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করা যাক। আমরা প্রথমে এই প্রশ্নটি সমাধান করি যে কোনো ধারার অভ্যন্তরীণ শক্তি বলতে কী বুঝো? অভ্যন্তরীণ শক্তি কিভাবে এনথালপির সাথে সম্পর্কিত? এটা নিবন্ধন ১০তম নিবন্ধনে এসেছিল। তো চলুন সেটার উত্তর দেখা যাক। কোনো ধারার অভ্যন্তরীণ শক্তি বলতে কি বুঝেন? ওকে, আমরা ১ নাম্বার প্রশ্নের সলিউশনটা দিই। অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি আমি মোটামুটি একটু নোটের মতো করে করব, ঠিক আছে? যেন এজন্য একটু টাইম বেশি লাগবে, ঠিক আছে? কিন্তু আপনি একবার ভিডিও দেখার সাথে সাথে নিজেও নোট করে ফেলবেন, কেমন? আমি একবার নোটের মতো করে করব। তো অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা কি বুঝি? কোনো পদার্থ বা ধারার অভ্যন্তরে যে শক্তি সঞ্চিত থাকে তাকে অভ্যন্তরীণ শক্তি বলে। কি বললাম? কোনো পদার্থ, কোনো পদার্থ বা ধারার, কোনো পদার্থ বা ধারার অভ্যন্তরে, অভ্যন্তরে যে শক্তি, যে শক্তি সঞ্চিত থাকে, সঞ্চিত থাকে তাকে কি বলা হয়? তাকে অভ্যন্তরীণ শক্তি বলা হয়। কোনো ধারার অভ্যন্তরে যে শক্তি সঞ্চিত থাকে তাকে কি বলা হয়? অভ্যন্তরীণ শক্তি বলা হয়। অভ্যন্তরীণ শক্তি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা। কোনো পদার্থ বা ধারার অভ্যন্তরে যে শক্তি সঞ্চিত থাকে তাকে অভ্যন্তরীণ শক্তি বলা হয়। তো আমাদের প্রশ্নটা ছিল আরেকটা, যে প্রশ্নটা কি ছিল? পরবর্তী অংশটা, যে অভ্যন্তরীণ শক্তি কিভাবে এনথালপির সাথে সম্পর্কিত? অভ্যন্তরীণ শক্তির সাথে এনথালপির সম্পর্কটা আমরা এখন একটু দেখি, এবং এটা একটা মজার একটা প্রশ্ন। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তির সাথে এনথালপির সম্পর্ক। তো আমরা এখন অভ্যন্তরীণ শক্তির সাথে এনথালপির সম্পর্কটা একটু দেখি, একটু হাইলাইট অন্য কালার দিয়ে করি। অভ্যন্তরীণ শক্তি, এনথালপি ও অভ্যন্তরীণ শক্তির মধ্যে সম্পর্ক, বা অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি ও এনথালপির মধ্যে সম্পর্ক। অভ্যন্তরীণ শক্তি ও এনথালপির মধ্যে সম্পর্ক, মধ্যে সম্পর্ক। চলুন দেখে নেওয়া যাক এদের মধ্যে সম্পর্কটা কি। তো কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিটাকে নরমালি আমরা কি ধরে থাকি? আমরা নরমালি ই দ্বারাও প্রকাশ করে থাকি বা ইউ দ্বারাও প্রকাশ করে থাকি, ঠিক আছে? তো আমরা এনথালপি বলতে কি বুঝি? একটু এনথালপির সংজ্ঞাটা আগে দিয়ে নিই, যে এনথালপি কাহাকে বলে? এনথালপি, এনথালপি কাকে বলে? এনথালপি কাকে বলে? ঠিক আছে? কোনো সিস্টেমের, আমি একটু এখানে শর্টকাটে লিখে দিয়ে তারপর আপনাদের সংজ্ঞাটা বলি। এনথালপি বলতে আমরা এনথালপিকে প্রকাশ করে থাকি এইচ দ্বারা। এনথালপিকে কি দ্বারা প্রকাশ করে থাকি? এইচ। তো এইচ ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি প্লাস, অভ্যন্তরীণ শক্তিকে ইউ দ্বারাও প্রকাশ করা হয়, অভ্যন্তরীণ শক্তিকে ই দ্বারাও প্রকাশ করা হয়। তো এনথালপি হবে কি জানেন? অভ্যন্তরীণ শক্তি এবং পি ও ভি এর গুণফল। পি ও বি এর গুণফলকে আমরা সাধারণত কাজও বলে থাকি। তো এটাও কিন্তু একটা শক্তি হয়। পি আর বিকে গুণ করলে আমরা একটা শক্তি পাই বা একটা কাজ পাই, ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তি এবং পি ও গুণফলের সমষ্টিকে বলা হয় এনথালপি। অভ্যন্তরীণ কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং তার চাপ ও আয়তনের গুণফলের সমষ্টিকে বলা হয় এনথালপি। তো এটা একটু আমরা আরো সুন্দর ভাষায় লিখি, হ্যাঁ? একটু সুন্দর ভাষায় লিখি। কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, আপনারা এই আমার সাথে সাথে যদি লিখে ফেলেন তাহলে ক্লাসটাও ভালো লাগবে, আপনার পড়াও রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে, অভ্যন্তরীণ শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে?
কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে চাপ ও আয়তনের গুণফল, চাপ ও আয়তনের গুণফল আমরা কি পাই? পিবি। চাপ ও আয়তনের গুণফলকে কি পাই? পিবি। যোগ করলে যে শক্তি পাওয়া যায়, তাকে কি বলা হয়? তাকে এনথালপি বলা হয়। তাকে এনথালপি বলে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এনথালপি যদি আমাদের এনথালপিকে এইচ দ্বারা প্রকাশ করি, তো সাধারণত আমরা জানি এনথালপি যদি এইচ হয়, অভ্যন্তরীণ শক্তি যদি ইউ হয়, তাহলে ইউ প্লাস পিবি এর যে সমষ্টি সেটাকে বলা হয় কি? এনথালপি। ঠিক আছে, এখন আমরা আসি যে চাপ যদি স্থির থাকে, হ্যাঁ, এখন আমরা একটু দেখি যে স্থির চাপে যদি স্থির চাপে স্থির চাপে প্রাথমিক এনথালপি যদি হয় H1, প্রাথমিক এনথালপি যদি স্থির চাপে প্রাথমিক এনথালপি হয় H1, ঠিক আছে, প্রাথমিক এনথালপিকে আমরা H1 ধরছি, এবং আপনার এবং শেষ এনথালপি যদি হয় H2, শেষ এনথালপি এবং শেষ যদি স্থির চাপে প্রাথমিক এনথালপি হয় H1 এবং শেষ এনথালপি হয় H2, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি প্রাথমিক অবস্থার জন্য আমরা লিখতে পারি, প্রাথমিক অবস্থায় আমরা লিখতে পারি কি? প্রাথমিক অবস্থায় H1 ইকুয়াল টু কি লিখতে পারি? দেখেন U1 প্লাস যেহেতু পিটা স্থির, পি চেঞ্জ হবে না, ইউ আর বি চেঞ্জ হবে, U1 প্লাস পি V1। এটা কি বুঝতে পেরেছেন? প্রাথমিক অবস্থায় এটা পাই আমরা, এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। আচ্ছা, আর শেষ অবস্থায় কি পাবো আমরা? শেষ অবস্থায় H2 সমান পাবো হচ্ছে U2 প্লাস PV2। এটাকে আমরা ধরতে পারি সমীকরণ 2। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? প্রাথমিক অবস্থায় আমরা H1 যেহেতু পি স্থির, পি এর কিন্তু চেঞ্জ হবে না, বাকি দুইটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এখানে মোট সুতরাং মোট এনথালপি কি হবে? মোট এনথালপিটা কত হবে? বা আমরা বলতে পারি যে এনথালপির পরিবর্তন। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় এনথালপি ছিল এটা, সুতরাং আমরা লিখতে পারি যে এনথালপির পরিবর্তন। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি ডেল এইচ সমান সমান কি হবে? ডেল এইচ মানে হচ্ছে তাদের পার্থক্য, H2 শেষটা থেকে আমরা কি করব? আদিটাকে বাদ দেব। ঠিক আছে, অ্যান্ড শেষটা আমরা কি পেয়েছিলাম? শেষটা আমরা পেয়েছিলাম হচ্ছে U2 প্লাস PV2, আর এটা কি পেয়েছিলাম? মাইনাস, আমরা একটু ব্র্যাকেটের ভিতরে রাখি, হ্যাঁ, এটা কি পাবো আমরা? U1 প্লাস PV1। এখন আমরা যদি মাইনাসটাকে তুলে দিই তাহলে কি পাবো? U2 প্লাস PV2 মাইনাস U1 মাইনাস PV1। এখন এখানে খেয়াল করে দেখেন তো, আমি U2 মাইনাস U1কে সাজিয়ে লিখতে পারি না? U2 মাইনাস U1, ঠিক আছে, এটা লিখলাম, প্লাস PV2 মাইনাস PV1। দেখেন তো এখানে যদি আমি U2 মাইনাস U1কে কি লিখতে পারি? ডেল ইউ, প্লাস এখানে পি কে কমন নিলে কি লিখতে পারি? B2 মাইনাস B1, যেটাকে আমি B2 মাইনাস B1কে কি লিখতে পারি? এটা লিখতে পারি ডেল ইউ প্লাস
পি ডেল বি। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা একটা সমীকরণ দিচ্ছি, 3 নাম্বার সমীকরণ। দেখেন তো এখানে আমি ডেল এইচ সমান সমান কি পাচ্ছি, ডেল এইচ সমান সমান আমরা এখানে বলতে পারি না যে 3 নং সমীকরণ অনুসারে স্থির চাপে এনথালপি পরিবর্তন হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ও সম্প্রসারণজনিত যান্ত্রিক কাজের যোগফল। আমরা কি বলতে পারি এখানে, এনথালপির পরিবর্তন হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং সম্প্রসারণজনিত যান্ত্রিক কাজের যোগফলের সমষ্টির সমান। ঠিক আছে, তো এনথালপির পরিবর্তন কার সমান, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং আপনার এখানে এটাকে সম্প্রসারণ, আমরা তো এখানে আয়তন কি করেছিলাম, আয়তনের সম্প্রসারণ ঘটেছিল না, তো সম্প্রসারণজনিত যান্ত্রিক কাজের যোগফলের সমষ্টির সমান। তো আমি এখানে এটা বলতে পারি যে 3 নং সমীকরণ অনুসারে 3 নং সমীকরণ অনুসারে আমি কি বলতে পারি যে এনথালপি পরিবর্তন হলো এনথালপির পরিবর্তন, এনথালপির পরিবর্তন হলো কিসের সমান, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ও যান্ত্রিক কাজের বা সম্প্রসারণজনিত যান্ত্রিক কাজের যোগফলের সমান। সম্প্রসারণ জনিত যান্ত্রিক, দেখেন আমরা ডাব্লু সমান সমান কি জানি, পি ডেল ভি জানি না। ঠিক আছে, তাহলে এখানে কি, এটা একটা কাজ, কি কাজ, সম্প্রসারণজনিত কাজ। ঠিক আছে, তো আমরা সম্প্রসারণজনিত যান্ত্রিক কাজের যোগফলের সমান, যোগফলের সমান। ওকে, আর এটাই হচ্ছে এনথালপি এবং অভ্যন্তরীণ শক্তির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আপনি এই কথা যদি নাও লিখেন, শুধু এখানে গিয়ে এটা লিখে দিবেন যে এটি হলো এনথালপি এবং অভ্যন্তরীণ শক্তির মধ্যে সম্পর্ক। এটি হলো কার কার মধ্যে সম্পর্ক, এটি হলো আপনার এনথালপি ও অভ্যন্তরীণ শক্তির মধ্যে সম্পর্ক, অভ্যন্তরীণ শক্তির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি। দ্বিতীয় প্রশ্নতে আমাদের কি বলা আছে, যে দেখাও যে সমতাপীয় উভমুখী সম্প্রসারণজনিত কাজ একাভিমুখী সম্প্রসারণজনিত কাজের চেয়ে বেশি। সিম্পল হিসাব, সমতাপীয়, এটাকে আমরা অনেক সময় সমুষ্ণ বলে থাকি। তো সমুষ্ণ বা সমতাপীয় উভমুখী সম্প্রসারণজনিত কাজ, উভমুখী প্রক্রিয়ায় যে কাজটা হবে একাভিমুখী বা একমুখী সম্প্রসারণজনিত কাজের চেয়ে সেটা কি হবে, বেশি হবে। তো এই প্রশ্নের উত্তরটা আমরা চলেন দেখে নিই। ঠিক আছে, এটা খুবই মজার একটা প্রশ্ন এবং উত্তরটা অনেক সহজ। তো আমরা এই প্রশ্নের উত্তরটা এখন দেখব। 2 নাম্বার প্রশ্নের উত্তর, তাই না? আচ্ছা, তো আমরা সমতাপীয় উভমুখী সম্প্রসারণের ক্ষেত্রে কি জানি, আমরা জানি যে সমতাপীয় উভমুখী সম্প্রসারণ, উভমুখী সম্প্রসারণের ক্ষেত্রে, সম্প্রসারণের ক্ষেত্রে আমরা কি পাই, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন আমাকে। হ্যাঁ, ইউটিউবেও জানাতে পারেন, ফেসবুকেও জানাতে পারেন, অথবা আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও জানাতে পারেন। ঠিক আছে, তো সমতাপীয় উভমুখী সম্প্রসারণের ক্ষেত্রে আমরা কি পাই, আমরা জানি যে ক্ষেত্রে আমরা কাজ সমান সমান কি জানি। তো এখানে আমরা কাজটা সমতাপীয় উভমুখী মানে হচ্ছে কি রিভার্সিবল, উভমুখী মানে কি রিভার্সিবল। তো এখানে আমি একটু রিভার্সিবল কথাটা লিখে দিলাম। তো এই ক্ষেত্রে আমরা কি জানি, এক্ষেত্রে আমরা জানি আমরা এক মৌলের ক্ষেত্রে দেখতেছি, কিসের ক্ষেত্রে দেখছি এক মৌলের ক্ষেত্রে, অর্থাৎ n এর মান 1, তাহলে কি হবে আর টি লন
B2/B1, এটা আমরা জানি। আচ্ছা, আমরা তো এটা কি আমাদের জানা আছে? আমরা তো জানি যে যেহেতু B2/B1 সমান আমরা বয়েলের সূত্র থেকে কি জানি? বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? বয়েলের সূত্র থেকে আমরা জানি যে B2/B1 সমান কি হবে? P1/B2, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে কি হবে? এখানে উল্টে যাবে না ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে? তো আমরা এই B2/B1 এর পরিবর্তে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে RT ln P1/P2, ঠিক আছে? এটা কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা দেখেন তো আমি এই জিনিসটাকে লিখতে পারি কিনা? RT ln, এখানে দেখেন তো আমি 1 - 1 প্লাস P1/P2, এটা কি আমরা লিখতে পারি? খেয়াল করেন তো 1 - 1 মানে কি 0, তার মানে এর মানে কি কোনো পরিবর্তন হচ্ছে? না, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখন এইটাকে কি আমি এভাবে লিখতে পারি? RT ln, দেখেন তো এখানে কি আমি এভাবে লিখতে পারি যে এই আ -1টাকে কি আমি এভাবে লিখতে পারি না? -1টাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে 1 প্লাস, আমরা 1 প্লাস এভাবে লিখতে পারি না যে P1/P2 -1, এভাবে কি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। -1টাকে জাস্ট ওই পাশে নিয়ে গেলাম। তারপরে কি হবে? RT ln, এখানে দেখেন তো 1 1 এর মতোই থাকছে। এইখানে কি আমরা একটা সরল করে নিই। আমরা এখানে সরল করে কি লিখতে পারি? P1 - P2/P2, এটা কি লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। জাস্ট একটা সিম্পল সরল করেছি। তারপরে এখানে কি হচ্ছে দেখেন তো, আমরা এখানে একটা, যদি আপনার হচ্ছে গিয়ে আমরা জানি লনের ক্ষেত্রে, হ্যাঁ, যদি এরকম হয় যে এক্স, যদি ধরেন আমি একটা সূত্র দিচ্ছি, আমরা জানি যে লন 1 প্লাস এক্স ইজ ইকাল টু কি হয়? এক্স হবে। যদি কি হয়? যদি এই এক্সটা, এই এক্স অতি ক্ষুদ্র হয়, অতি ক্ষুদ্র হয়, তখন কিন্তু আমরা ln 1 প্লাস এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এক্স লিখতে পারি, ঠিক আছে? বা এটাকে আমরা বলতে পারি যে ln 1 প্লাস এক্সটা কার সমান হবে? এক্স এর সমান হবে, প্রায় সমান হবে। তো এখানেও P1 - P2 এটার মানটা অনেক ছোট। তার মানে এখানে আমরা কি পাই? এখানে আমরা কি পাচ্ছি? P1 - P2, এটা কি? এটা হচ্ছে অনেক ছোট, কার চাইতে? P2 এর চাইতে অনেক ছোট। ঠিক আছে? তো যেহেতু P2 এর চাইতে এটা অনেক ছোট, মানে উপরের মানটা এটার চাইতে অনেক ছোট, তাহলে এদের ভাগফলটা কি হবে? অনেক, অনেক, অনেক ছোট হয়ে যাবে না? তো এটার ভাগফলটা যদি অনেক, অনেক, অনেক ছোট হয়ে যায়, জাস্ট লাইক দিস, যে x যদি অনেক ক্ষুদ্র হয়, তখন আমরা ln 1 প্লাস x সমান কি লিখতে পারি? x। সেম ভাবে 1 প্লাস এই P1 - P2/P2, এটা সমান আমরা কি লিখতে পারি? আমরা এটার এই সূত্রের মতো করে লিখতে পারি না? আমরা কি এটা লিখতে পারি না যে RT ln, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে P1 - P2/P2, এটাকে আমরা লিখতে পারি যখন আমার কি হবে? যখন কি হবে? P1 - P2/P2 অনেক ক্ষুদ্র হবে। এটা কখন লিখতে পারি? সুতরাং আমরা বলতে পারি যে P1 - P2/P2 কি হবে? এটা অনেক, অনেক ক্ষুদ্র হবে। অনেক ছোট। ক্ষুদ্র তো আচ্ছা, এটার মানটা কি হবে? অনেক ছোট হবে। তো এটার মানটা যদি অনেক ছোট হয়, ছোট। তো এটার মানটা যদি অনেক ছোট হয়, তাহলে কিন্তু আমরা এই সূত্র অনুসারে এটা লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা একটা সমীকরণ দিলাম। সমীকরণ ১। এখন এটা কিন্তু আমরা রিভার্সিবল বা উভমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে দেখেছিলাম। এখন আমরা ইরিভার্সিবল প্রক্রিয়ার ক্ষেত্রে দেখব। ঠিক আছে? এই বিষয়গুলোকে একটু উপরে নিয়ে যাই। এখন আমরা ইরিভার্সিবল প্রক্রিয়ার ক্ষেত্রে দেখব। ঠিক আছে? হাই, হাই। এটা একটু উপরে নিয়ে যাই। ওকে? আচ্ছা, এখন আমরা কি দেখব? ইরিভার্সিবল প্রক্রিয়ার ক্ষেত্রে। তো এখন আমরা একটু ধরে নিই, হ্যাঁ, যে ইরিভার্সিবল প্রক্রিয়া কখন হয়? যখন সেটা একমুখী হয়। একমুখী হলে সেটা কিন্তু ইরিভার্সিবল প্রক্রিয়া হয়। তো একমুখীকে আমরা সাধারণত এখানকার প্রশ্নগুলোতে আমি দেখেছি যে একাভিমুখী হিসেবে আমরা বেশি ইউজ করছি। ঠিক আছে? তো আমরা তো আগে ইংলিশে ইউজ করতাম। তো এখন আমরা এখানে একাভিমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে দেখব। ঠিক আছে? তো ধরি এখন, এখন আমরা কি করতে পারি? এখন
এখন ধরলাম যে প্রক্রিয়াটি আমার কি করা হয়েছে, এখন ধরি যে সম্প্রসারণ প্রক্রিয়াটি একাভিমুখী করা হলো, ঠিক আছে? ধরি সম্প্রসারণ প্রক্রিয়াটি প্রক্রিয়াটি কি করা হলো? একাভিমুখী করা হলো। একাভিমুখী করা হলো। একাভিমুখীভাবে সম্পন্ন করা হলো। সম্পন্ন করা হলো। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলে নিই। আমি কিন্তু ইন ডিটেইলস লিখছি, টাইম অনেক বেশি হবে। একেকটা ভিডিও অনেক লেন্দি হবে। কিন্তু আপনারা ভিডিওর সাথে, সাথে যদি নোট করতে পারেন তাহলে আপনার হচ্ছে গিয়ে মজা লাগবে আরকি। ঠিক আছে? একবারে আপনি পড়বেন এমনভাবে যে ভিডিও দেখলেই যেন আপনার রিভাইজ হয়ে যায় বা পড়া হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা। তো এক্ষেত্রে আমরা ধরছি কি? আমরা ধরলাম যে উম এখানে এখানে বিমুখী যদি করি আমরা তাহলে কি হবে? চাপের পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হবে। তো আ এখানে, এখানে কি হবে? এখানে গ্যাসের চাপ, গ্যাসের চাপ কত হবে? P1 থেকে P2 তে উন্নীত হবে। তাই না? বা পরিবর্তিত হবে। P1 থেকে P2 তে দ্রুত পরিবর্তিত হবে। পরিবর্তিত হ হলো। যেহেতু আমরা এটাকে একাভিমুখী করেছি সুতরাং এর চাপের পরিবর্তন হবে। আর চাপের পরিবর্তন হলে কি হবে? আয়তনের পরিবর্তন হবে। ফলে গ্যাসের আয়তন B1 থেকে B2 হবে। ফলে গ্যাসের আয়তন কি হবে? B1 থেকে আচ্ছা B1 থেকে B2 হলো। গ্যাসের আয়তন কি হবে? B1 থেকে B2 হলো। যেহেতু B1 থেকে B2 কিন্তু যেহেতু চাপ কমেছে, চাপ যেহেতু আপনার P1 থেকে P2 হয়েছে সুতরাং আয়তন কি হবে? B1 থেকে B2, যেখানে আমরা বলতে পারি যে চাপটা কিন্তু P1, এখানে আমরা একটু বলে দেওয়া দরকার ছিল যে চাপ P1 কিন্তু বড় আর P2 কিন্তু ছোট। অর্থাৎ চাপ বেশি ছিল কোথায়? P1 এ। যখন আমি P2 তে নিয়ে গেছি চাপ কমে গিয়েছে। তো চাপ কমে গেলে কি হবে? চাপ আর আয়তনের সম্পর্ক কি? চাপ কমলে আয়তন বেড়ে যায়। ঠিক আছে? তো এখানে চাপ বেশি ছিল, এখানে চাপ কম ছিল। সুতরাং আয়তন কি হবে? এখানে আয়তন কম হবে, এখানে আয়তন কি হবে? বেড়ে যাবে। যেহেতু সম্পর্কটা ব্যস্তানুপাতিক। ওকে? তো ফলে আমরা এখন লিখতে পারি যে সম্পাদিত কাজ। সুতরাং সম্পাদিত কাজটা কি হবে? এটা হবে ইরিভার্সিবল কাজ, তাই না? IRR, আমরা এটাকে ইরিভার্সিবল বা RRR, আমরা এটাকে IRRই বলি। IRV, ইরিভার্সিবল। অনেক বড় হয়ে যায়। IR, ইরিভার্সিবল। ঠিক আছে? আগেরটাকে কি লিখেছিলাম? রিভার্সিবল। আইরেভ বলি আমরা। ইরিভার্সিবল। তো ইরিভার্সিবল যদি হয় তাহলে ইরিভার্সিবল প্রক্রিয়ার মধ্যে আমরা কি পাই? এখানে চাপ তো আমরা P2 ইনটু কি পাই? P2 ইনটু B2 মাইনাস B1। ঠিক আছে? তো আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে কি পাই? P2 B2 মাইনাস P2 B1। ঠিক আছে? আমরা শেষ চাপ নিয়ে কাজ করছি। শেষ চাপ আমাদের যত হয়েছে। তো P2 B2 মানে কি? আমরা তো জানি এটা। আমরা কি জানি যে P1 B1 ইজ ইকুয়াল টু P2 B2। তো আমরা চাইলে P2 B2 পরিবর্তে কি লিখতে পারি? P1 B1 মাইনাস P2 সরি P2 B1। তো এখান থেকে দেখেন তো কি কমন যায়? এখান থেকে আমরা লিখতে পারি না যে B1 কমন যায়? তো B1 সমান, সমান আমরা কি লিখতে পারি? P1 মাইনাস P2 লিখতে পারি। ঠিক আছে? আমরা কি লিখতে পারি? P1 মাইনাস P2 লিখতে পারি। আচ্ছা, এখন দেখেন তো এখানে কি হবে? আ আমরা B1 সমান, সমান আমরা যদি এই B1 আয়তনের জন্য কাজ করতে যাই, P1 B1 সমান, সমান কি? RT। তো এখান থেকে আমি B1 সমান, সমান কি লিখতে পারি? RT বাই এই B1 টা জাস্ট ভাগ হবে। তাহলে সরি P1 টা জাস্ট ভাগ হবে।
আমরা বি1টাকে একপাশে রাখলাম, এই পি1টাকে এই পাশে নিয়ে গেলাম। তো এই বি1 এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, RT বাই P1 ইন্টু P1 মাইনাস P2। এখন দেখেন তো এটাকে কি আমি এভাবে লিখতে পারি না যে RT ইন্টু এখানে P1 মাইনাস P2 ভাগ হচ্ছে কি P1, এটা কি লিখতে পারি? লিখতে পারি। তো এটা কিন্তু আমার কিসের জন্য? ইরিভার্সিবল প্রক্রিয়ার জন্য। তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু P1 গ্রেটার দেন কি P2। তো স্বাভাবিকভাবে P1 বড়, তাহলে এই মানটা ছোট হবে। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখেন তো আমাদের রিভার্সিবল প্রক্রিয়ার মধ্যে কি ছিল? রিভার্সিবল প্রক্রিয়ার মধ্যে ছিল কি, ও সরি, এখানে কিন্তু লন থাকবে না, এখানে লন থাকবে না, কারণ আমাদের সূত্রের মধ্যে কি বলেছিলাম, লন 1+x কি হবে, x হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, জাস্ট খালি RT থাকবে, তাই না? তার মানে RT, এটাকে আমি একটু কাছে নিয়ে আসি। ওকে, তো দেখেন তো এইখানে আমরা ইরিভার্সিবল প্রক্রিয়ার মধ্যে কি পেয়েছিলাম, রিভার্সিবল প্রক্রিয়ার মধ্যে আমরা কি পেয়েছিলাম, RT P1 মাইনাস P2 বাই P2। খেয়াল করেন এখানে কিন্তু নিচে ছিল P2, আর এখানে আমরা নিচে কি পাচ্ছি, P1। ঠিক আছে, এখন যেহেতু 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 এটা সম্প্রসারণজনিত হয়, সম্প্রসারিত হয়, মানে প্রথমে আয়তন কম থাকে, প্রথমে আয়তন কি থাকে, কম থাকে, পরে গিয়ে আয়তনটা কি হয়ে যায়, বেড়ে যায়। তো যেহেতু এটা সম্প্রসারণ হয়, তার মানে প্রথমে আয়তন কম মানে কি, এখানে চাপটা বেশি আর এখানে চাপটা কি কম হবে। ঠিক আছে, এখানে চাপটা বেশি, এখানে চাপটা কি কম হবে, এখানে চাপের মান বেশি। তো যদি এরকম হয় তাহলে আমাকে বলেন তো এই P1 মাইনাস P2কে P1 দিয়ে ভাগ করলে বেশি বড় মান হবে, নাকি P1 মাইনাস P2কে P2 দিয়ে ভাগ করলে বেশি বড় মান হবে? খেয়াল করেন নিচের মানটা আমাদের উপরে P1 মাইনাস P2 দুইটার ক্ষেত্রে সেম, অ্যান্ড নিচে P2 আছে একটা আর একটা আছে P1, যেখানে P1টা বড় আর P2টা ছোট। ছোট সংখ্যা দিয়ে যদি আপনি ভাগ করেন সেম মানকেই, আমি একটু আপনাকে উদাহরণ দেখাই তো, বলেন তো 4কে 5 দিয়ে ভাগ করলে বেশি বড় সংখ্যা হবে, নাকি 4কে 3 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা হবে? স্বাভাবিকভাবে নিচের মানটা যখন বেড়ে গেছে তখন এদের ভাগফলটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। নিচের মানটা যত বড় হবে এই ভাগফলটা কি হবে, তত ছোট হবে। খেয়াল করে দেখছেন কি, উপরের মানটা সেম, নিচের মানটা ছোট কার, নিচের মানটা বড় কার, এর মানটা বড়, সুতরাং এর ভাগফলটা কি হয়ে যাবে, ছোট। আর এর ভাগফলটা কি হয়ে যাবে, বড়। সেমভাবে আমরা যদি P1 এবং P2 এর ক্ষেত্রে দেখতে যাই, P1 যেহেতু বড়, সুতরাং P1 দিয়ে যদি আমরা সেম মানকে ভাগ করি ওটার ভাগফলটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাই, আমরা বলতে পারি যে যেহেতু প্রক্রিয়াটি সম্প্রসারণজনিত, যেহেতু প্রক্রিয়াটি সম্প্রসারণজনিত, সম্প্রসারণজনিত, সুতরাং এখানে এখানে কি হবে, সুতরাং এখানে আমরা P1 গ্রেটার দেন কি পাবো, P2 পাবো। P1 গ্রেটার দেন কি পাবো, P2 পাবো। তো P1 গ্রেটার দেন যদি আমরা P2 পাই তাহলে আমি এখানে চোখ বন্ধ করে বলতে পারি যে P1 মাইনাস P2 ভাগ P1, P2, এটা ছোট, এটা ছোট। আবার কি P1 মাইনাস P2 ভাগ P1, এটা বড়। বড় সংখ্যা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে অবশ্যই সেই ভাগফলটা কি হবে, ছোট হবে। বড়টা দিয়ে ভাগ করলে ভাগফল ছোট হবে, ছোটটা দিয়ে ভাগ করলে ভাগফল বড় হবে। তার মানে এটা কি হবে, বড় হবে। তো এটা যদি বড় হয়, এটা যদি বড় হয় তাহলে আমরা কি বলতে পারি, চোখ বন্ধ করে বলতে পারি না এটা কার জন্য ছিল, রিভার্সিবলের জন্য ছিল না? তাহলে রিভার্সিবলের কাজটা কি হবে, অবশ্যই বড় হবে, কারণ দুইটারই কি আছে, RT, RT। তো এই মানটা যার বড় হবে সে বড় হবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, সুতরাং আমরা একটু এটাকে সমীকরণ দিই, এটাকে মুছে দিয়ে এটাকে আমরা সমীকরণ দিলাম 2। ঠিক আছে, তো আমরা এটাকে সমীকরণ দিয়েছিলাম 1। তো আমরা কি পাই, যদি এটা হয়, সুতরাং আমরা কি বলতে পারি, সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই। ঠিক আছে, 1 ও 2 তুলনা করে পাই। 1 ও 2 কে তুলনা করে আমরা কি পাই, আমরা 1 ও 2 কে তুলনা করে চোখ বন্ধ করে বলতে পারি যে রিভার্সিবল প্রসেসের কাজটা অবশ্যই কি হবে, ডাবলো ইরিভার্সিবলের চাইতে বেশি হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিদ্ধান্ত কি আসতে পারি যে সমতাপীয় উভমুখী, রিভার্সিবল মানে হচ্ছে উভমুখী প্রক্রিয়ার প্রাপ্ত কাজ সমতাপীয় একাভিমুখী প্রক্রিয়ার প্রাপ্তকৃত কাজ অপেক্ষা বেশি হয়। তো এখান থেকে আমি বলতে পারি কি, অর্থাৎ আমি বলতে পারি যে সমতাপীয় উভমুখী প্রক্রিয়ায়
উভমুখী প্রক্রিয়ায় প্রাপ্ত কাজ কার থেকে বেশি? সমতাপীয় একাভিমুখী প্রক্রিয়ায় প্রাপ্ত কাজ অপেক্ষা বেশি। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ২ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ৩ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন আমরা কোনটা নিয়ে আলোচনা করব? ৩ নাম্বার। তো এখন আমরা এই প্রশ্নের উত্তরটা দেখব, হ্যাঁ? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে কি বুঝো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমরা আগে সংজ্ঞাটা দিয়ে নিই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? সিম্পল সংখ্যা, যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না, আবার বাইরে থেকে তাপ সিস্টেমের মধ্যে আসতে পারে না, সেই প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলি। যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না, যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না, বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসে না, তাকে কি বলা হয়? তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয়। যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসে না, তাকে কি বলা হয়? তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। ঠিক আছে? যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসে না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাকে কি দেখাতে হবে? পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। ওকে, চলেন আমরা তাহলে এটা দেখি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, সেটা আমরা এখন প্রমাণ করব। ওকে, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিবি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক এর প্রমাণ। ওকে, চলেন দেখা যাক এটা প্রমাণ। অনেক সহজ এটা, একবার দেখলেই মনে থাকবে আপনাদের। ঠিক আছে? তো আমরা কি জানি? আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তাপমাত্রার কোনো আদান প্রদান ঘটে না, বাইরে থেকে তাপ ভিতরে যায় না, ভিতর থেকে তাপ বাইরে যায় না, সুতরাং এখানে ডিকিউ এর পরিমাণটা কি হবে? শূন্য হবে। ঠিক আছে? তো আমরা আগে একটু লিখে নিই যে আমরা জানি, এটাকে একটু উপরে তুলি। আমরা কি জানি? আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে আমরা কি জানি? dq is equal to du plus dw। dq সমান du plus dw। ঠিক আছে? dq is equal to du plus dw। তো এখানে অথবা আমরা dw সমান কি জানি?
ডি কিউ সমান সমান কি জানি ডি ইউ প্লাস পি ডেল বি, কি জানি পি ডেল বি তো না, ডিবি, পিডিবি, ঠিক আছে। আচ্ছা, আবার আবার আমরা কি জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর মান কত? 0। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় ডিকিউ ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। তো ডিকিউ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডিইউ প্লাস পিডিবি সমান সমান কি 0 লিখতে পারি না? আমরা ডিইউ প্লাস পিডিবি সমান সমান কি লিখতে পারি? 0 লিখতে পারি। আচ্ছা, আমরা যদি এই ডিইউকে এক পাশে রাখি আর পিডিবিকে অন্য পাশে নিয়ে যাই তাহলে কি লিখতে পারি? অথবা আমরা কি লিখতে পারি যে ডিইউ সমান সমান মাইনাস পিডিবি, এটা কি আমরা লিখতে পারি? হ্যাঁ, এটা আমরা আরামসে লিখতে পারি। আচ্ছা, আমরা যখন তাপমাত্রা যদি স্থির থাকে, ঠিক আছে, আমরা তাপমাত্রা স্থির থাকলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি বলতে পারি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি না যে ডিইউ সমান সমান সিবিডিটি, এটা কি আমরা বলতে পারি না ডিইউ সমান সমান সিবিডিটি? আচ্ছা, ডিইউ সমান সমান যদি সিবিডিটি হয় আমরা এখানে সিবিডিটি বসাই দিই, তাহলে বসিয়ে দিলে কি পাবো? সিবিডিটি সমান সমান কি হবে? মাইনাস পিডিবি। আচ্ছা, এই পিডিবিতেও আমরা একটু পরিবর্তন নিয়ে আসি। আমরা কি জানি? আমরা তো আপনার জানি না যে পিবি সমান সমান কি জানি আমরা? আরটি। পিবি সমান সমান আমরা কি জানি? আরটি 1 মোলের জন্য, তাই না? তাহলে পি সমান সমান কি হবে? আরটি বাই ভি। ওকে, তাহলে আমরা আরটি বাই ভি, এই পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আরটি বাই ভি লিখতে পারি না। ওকে, তাহলে আমরা এই পি এর পরিবর্তে আরটি বাই ভি বসিয়ে দিই। তাহলে এখন আমরা কি পাই? সিবি ডিটি সমান সমান মাইনাস মাইনাস আর টি আর টি ডিবি বাই, আমি কিন্তু এটার বিটাকে এটার নিচে নিয়ে গেলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, আমরা এখানে তো এখানে কিন্তু এটা কিন্তু সময় না, এটা কিন্তু সময়, আর এটা কি আমরা তাপমাত্রা পাই, ঠিক আছে। এটা কি পাই? তাপমাত্রা। আর এখানেও আমরা একটা জিনিস একটু বলছিল, এটা কিন্তু ডিটি দ্বারা সময় বোঝাচ্ছে না, তাপমাত্রা বোঝাচ্ছে। আর অলওয়েজ মনে রাখবেন, টাইম টি দ্বারা সময় বোঝায় আর এইটি দ্বারা তাপমাত্রা বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা কি পাবো? সিবি ডিটি, ঠিক আছে। সিবি, এটা একটু ভুল করে ফেললে আবার ঝামেলা, এটা কিন্তু ডিটি বড় হাতের টি হবে। ওকে, বড় হাতের টি দ্বারা তাপমাত্রা বোঝায়। এখন এই টিটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তো একটু সবাইকে সাজিয়ে লিখতেছি আর কি। সিবি, এখানে হচ্ছে ডিটি বাই টি সমান সমান মাইনাস আর ডিবি বাই ভি। বাহ, সুন্দর একটা ফর্মেট চলে গেল, তাই না? এখন খেয়াল করেন, আমরা যদি বলি যে সিস্টেমের প্রাথমিক তাপমাত্রা যদি T1 হয় এবং প্রাথমিক আয়তন যদি V1 হয়, ঠিক আছে, আর শেষ তাপমাত্রা ও আয়তন যদি T2 ও V2 হয়, তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা একটু এটা লিখে দিই। প্রাথমিক অবস্থায় আয়তন ও তাপমাত্রা, আয়তন V1 এবং তাপমাত্রা T1 ও শেষ অবস্থায় আয়তন V2 ও তাপমাত্রা এখানে ও দিই, এখানে এবং দিই, ও তাপমাত্রা T2 হলে, আমরা কি পাই? আমরা এটাকে একটা যদি সমীকরণ দিই, এটাকে আমরা একটা সমীকরণ দিচ্ছি, 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? যে হলে 1 নং সমীকরণকে এই সীমার মধ্যে আমরা সমাকলন করে পাই। হ্যাঁ, হলে 1 নং সমীকরণকে
সমীকরণকে এই সীমার মধ্যে সমাকলন করে পাই। এই সীমার মধ্যে কি করব আমরা? সমাকলন করব, ঠিক আছে? সীমার মধ্যে সমাকলন করে পাই। সমাকলন বা যোগজীকরণও বলতে পারেন। সমাকলন করে পাই। কি পাই দেখেন তো দেখি। আমরা যদি ওই সীমার মধ্যে সমাকলন করি তাহলে তাপমাত্রার সাথে যেটা, সেটা হবে T1 তো আদি তাপমাত্রা ছিল আর T2 কি শেষ তাপমাত্রা ছিল না? এটা হচ্ছে আমাদের সীমা। এখানে কি ছিল? সিবি ডিটি বাই টি, ঠিক আছে? আর ওখানে কি পাইছি আমরা? মাইনাস, আমরা আটটা তো ধ্রুবক, তো আটটাকে বাইরে নিয়ে আসলাম। ওকে, B1 থেকে B2। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আপনার ডিবি বাই বি, ডিবি বাই বি, ঠিক আছে? ওকে, তো এটাকে যে আমরা এটা তো ধ্রুবক, এই সিবিটাকে আমরা সামনে নিয়ে যাই, ঠিক আছে? সিবিটাকে আমরা সামনে নিতে পারি। এটাকে যদি আমরা সমাকলন করি, খেয়াল করেন, আমরা এটাকে একটু বাইরে নিতে পারতাম। সিবিটাকে আচ্ছা একটু সাইডে নিয়ে আসি। আমরা ধ্রুবকটাকে কি করলাম? বাইরে নিয়ে আসলাম। সিবি তো ধ্রুবক, ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসলাম। তো এটাকে যদি আমরা সমাকলন করি, এখান থেকে কি মান হবে? আমরা সমাকলনের সূত্র কি আপনাদের জানা আছে? যাদের জানা নাই তারা একটু দেখে নেন। সমাকলন করতে গেলে আমরা কি করব? হ্যাঁ, তো আমরা যদি কলন করলে কি হয়, আমরা এটার সমাকলন করলে কি হয়? আমরা সমাকলন যদি দেখি ডিটি বাই টি, এটাকে সমাকলন করলে হয় হচ্ছে লন টি, লন টি, ঠিক আছে? তো এখানে তো আমার লন টি হবে, তাই না? খেয়াল করে দেখেন তো, সিবি এখানে কি হচ্ছে আমার? আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব লন টি। ওকে, এখানে লিমিট হচ্ছে T1 থেকে T2 সমান, এখানে কি হবে? মাইনাস আর, এটাও কি হবে? লন বি, লিমিট হচ্ছে কত? B1 থেকে B2। আচ্ছা, এখন এখানে কি হবে? সিবি তো সিবির মতোই থাকবে। এই T2টা কি হয়ে যাবে? আমরা লন T2 মাইনাস লন T1 সমান সমান কি হবে? সমান সমান আমরা বলতে পারি মাইনাস আর লন B2 মাইনাস লন B1। ওকে, তো এখানে কি লেখা যায়? লন T2 মাইনাস লন T1 মানে কি? সিবি লন T2 বাই T1 সমান সমান এখানে কি লিখতে পারি? মাইনাস আর, ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল করেন তো, মাইনাস আর আমরা কি লিখতে পারি? লন B2 বাই B1। তো এটা যদি আমি এই মাইনাসটাকে যদি তুলতে যাই, এটাকে উল্টায় দিলে কি হয়ে যাবে? মাইনাসটা উঠে যাবে, কারণ উল্টায় দিলে মাইনাস হয়ে যায়। তো সিবি লন T2 বাই T1 সমান সমান কি হবে? আর লন B1 বাই B2। যেহেতু আমরা জানি এখানে কি হইতো, লনকে যদি আমরা উল্টায় দিই, মানে B2 বাই B1 সমান সমান, আমরা এটাকে উল্টায় দিলে কি হবে? মাইনাস লন B1 বাই B2। আর এই মাইনাস আর ওই মাইনাসে কি হয়েছে? কাটাকাটি চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা এখানে এই আর এর পরিবর্তে আমরা আর সমান সমান কি জানি? আমরা সিপি মাইনাস সিবি সমান সমান আর জানি না। এটা কিন্তু আমরা প্রমাণ দেখবো, একটু পরেই দেখবো, ঠিক আছে? তো আমরা কিন্তু এটা লিখতে পারি যে সিবি লন T2 বাই T1, হ্যাঁ, অত সমান, এটার পরিবর্তে আমি লিখতে পারি সিপি মাইনাস সিবি অত ইন্টু লন B1 বাই B2। কেননা আমরা কি জানি? আমরা জানি যে সিপি মাইনাস সিবি সমান সমান কি? আর। তো আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? সিবি মাইনাস সিপি, ঠিক আছে? সিপি মাইনাস সিপি। এন্ড সবাইকে সিবি দ্বারা ভাগ করে দিই, সবাইকে সিবি দ্বারা ভাগ করে দিই। এটাকে যদি সিবি দ্বারা ভাগ করি, দেখেন তো, এটাকে সিবি দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে না? আমি এটাকে লাইন একটু বাড়াতেও পারি, বা চাইলে একটু বুঝে নেন। আমি এটাকেও সিবি দ্বারা ভাগ করব, এটাকেও সিবি দ্বারা ভাগ করব, এটাকেও সিবি দ্বারা ভাগ করব, ঠিক আছে? সবাইকে সিবি দ্বারা ভাগ করে নেব। তো সবাইকে যদি সিবি দ্বারা ভাগ করি, এখানে তো লন কি থাকবে? লন T2 বাই T1 থাকবে সমান, এখানে কি হবে? সিপি ভাগ
সিবি। বাট এটাকে যদি আমরা সিবি দ্বারা ভাগ করি তাহলে কী হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে না? 1 লন B1 ভাগ B2। আমরা কি বলবো সাইড নোটে, যে উভয় পক্ষকে সিবি দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে সিবি দ্বারা ভাগ করে, ঠিক আছে? উভয় পক্ষকে আমরা কি করলাম, সিবি দ্বারা ভাগ করলাম। আচ্ছা, সিপি বাই সিবি মানে কি গামা, এটা আমাদের জানা আছে না? তাহলে লন T2 বাই T1 সমান সমান আমরা কি বলতে পারি, গামা মাইনাস 1 লন B1 বাই B2। এখানে আমাদের সাইড নোট কি, আমরা কি জানি, আমরা গামা সমান কি জানি, সিপি বাই সিবি, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমাদের জানা আছে, তাই না? তো এখন আমরা এই যে T2 বাই T1 সমান সমান, এখানে দেখেন তো আমরা তো জানি যে লনের এই পাশে যেটা আছে এটা কি পাওয়ারে চলে যাবে না? তো আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি না, যে লন T2 বাই T1 সমান সমান এটা কোথায় চলে যাবে, পাওয়ারে। তো লন B1 বাই B2, এখানে আমরা গামা মাইনাস 1টাকে কোথায় দিয়ে দিলাম, পাওয়ারে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, উভয় পক্ষ থেকে আমরা চাইলে এখন লনকে তুলে দিতে পারি। তো লনকে যদি আমরা তুলে দিই তাহলে আমরা কি লিখতে পারি, T2 বাই T1 সমান সমান আমরা কি লিখতে পারি, B1 বাই B2 এত টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, তো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, এটাকে আমরা দিলাম সমীকরণ 3, ঠিক আছে? এখন এখন আমরা আবার লিখতে পারি না, এখন আমরা বয়েল-চার্চের সমন্বয় সূত্র থেকে কি জানি, এখন এখন আমরা কি জানি, কি লিখতে পারি, P1 B1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 B2 বাই T2। আমরা তো এটা জানি। আমরা এখানে এই যে T2 বাই T1 এর পরিবর্তে বের করে লিখবো, হ্যাঁ? T2 বাই T1 এর পরিবর্তে কি লিখে যায়, এই T2টাকে এই পাশে নিয়ে আসি, এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি আমি এটা লিখতে পারি না? দেখেন তো, এই T2টাকে এই পাশে নিয়ে আসলাম, T2 বাই, আমাদের লক্ষ্য হচ্ছে কি এটার পরিবর্তে P1 B1 নিয়ে আসা, যেন ওই B1 থেকে এটাকে কাটতে পারি। তো T2 বাই T1 সমান সমান আমরা কি এটাকে নিচে নিয়ে আসবো, P2 B2 বাই P1 B1, এটা আমরা নিয়ে আসলাম। তো আমরা এই T2 বাই T1 এর পরিবর্তে এটা লিখতে পারি, ঠিক আছে? তো আমরা এখন কি বলবো, যে এটাকে একটা সমীকরণ দিই 4 নং, হ্যাঁ? আমরা কি বলতে পারি, 4 নং সমীকরণের মান 3 নং এ বসিয়ে পাই। 4 নং সমীকরণের মান কোথায় বসাবো, সমীকরণের মান 3 নং এ বসিয়ে পাই। 4 নং সমীকরণের মান 3 নং এ বসিয়ে পাই। তো বসাচ্ছি, দেখেন তো এখানে কি হয়, আমাদের কি হবে, তাহলে P2 B2, কি হবে ভাই, P2 B2 বাই P1 B1 সমান আমরা কি লিখতে পারি, B1 বাই B2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, B1 বাই B2 দি পাওয়ার গামা মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন তো, আমরা এটার উপর গামা মাইনাস 1 দেওয়া মানে কি, আমরা তো জানি বেস যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, একটু এটা বুঝেন কিনা, আমি কি এটাকে এভাবে লিখতে পারি, যে P2 B2 বাই P1 B1 সমান সমান, এটাকে কীভাবে লিখতে পারি কিনা, যে B1 বাই B2 এত টু দি পাওয়ার গামা, ঠিক আছে? এটা উপরের পাওয়ারটা, আর নিচেও কী হবে, B1 বাই B2, কারণ এটার উপরে পাওয়ার কত আছে, এটার পাওয়ার কত আছে 1। তাহলে কী হবে, আমরা যখন বেস যদি একই হয় তাহলে পাওয়ারটা কী হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, এটা তো আমাদের জানা আছে। তো এখানে আমরা 1 পাওয়ার তো আর লেখার প্রয়োজন নাই, ওকে? আচ্ছা, কারণ এটাকে আমি চাইলে এই পাশে নিয়ে আসতে পারি না, দেখেন তো, এটাকে চাইলে এই পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে না? তো আমি এটাকে এভাবে নিয়ে আসতে পারি না, দেখেন তো, এই বিটুটা উপরে, সরি, আমরা যদি এটাকে নিয়ে আসি, এটা পুরাটাকে যদি নিয়ে আসি তাহলে আমাদের কি হয়, যে P2 B2 বাই P1 B1 ইন্টু এটা কি হবে, B1 বাই B2 সমান সমান কি, B1 বাই B2 অত টু দি পাওয়ার গামা। এখন খেয়াল করেন তো, আমরা এখানে কি একটু কাটাকাটি করতে পারি না, এই B1, সরি, আমরা এই B1 আর এই B1 কাটা, এই B2 আর এই B2 কাটা, তাহলে দেখেন তো আমার এখানে কি থাকতেছে, আমার থাকতেছে হলো
P2 বাই P1 সমান সমান, দেখেন তো এইগুলার বেসটাকে আমি এভাবে লিখতে পারি না যে B1 টু দি পাওয়ার গামা B টু দি পাওয়ার গামা। তো এখন আর গুণ করে দেন, আমরা চাইলে এভাবে লিখতে পারি কিনা। অত বা P1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 B টু দি পাওয়ার গামা। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি, সুতরাং P1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যেহেতু আমরা P1 সমান সমান P2 B2 সমান সমান আমরা কি লিখতে পারি, ধ্রুবক। ঠিক আছে, এভাবে চলতেই থাকবে। সুতরাং এটা সমান সমান এখানে আমরা কি লিখতে পারি পরে, পিবি সমান সমান কি, ধ্রুবক। তো এখানে আমরা কি লিখতে পারি, P1 টু দি পাওয়ার গামা সমান সমান কি, ধ্রুবক, যা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল এবং আমরা তা প্রমাণ করে দেখিয়ে দিলাম। আপনারা কি বুঝতে পেরেছেন? তো আমরা এখানে লিখে দিই প্রমাণিত। এই ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এটা 3 নাম্বার কোশ্চেন ছিল না? তো এই ছোট্ট একটা অ্যান্সার ছিল 3 নাম্বার কোশ্চেনের। ওকে, এখন আমরা দেখব 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো আমরা এখানে প্রথমে সিপি ও সিবি বলতে কি বুঝি আগে সেগুলোর সংজ্ঞাগুলো একটু দিয়ে নিই। ঠিক আছে, তারপরে সম্পর্কের মধ্যে আসছি। প্রথমে আসি মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা। মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। আপনারা আমাদের ভিডিওটা অনেক বড় হবে বা বড় হচ্ছে, এখন আপনারা আসলে পুরা ভিডিওটা ক্লাসটা দেখে সুন্দর করে নোট করে ফেলবেন। আপনাদের জন্য সর্বোত্তম যে উত্তরটা আমি সেটাই লিখে দিচ্ছি, হ্যাঁ? তো আপনাকে আর কোনো কিছু ঘাটাঘাটি করতে হবে না, এখানে আপনি বেস্ট উত্তরটা পেয়ে যাবেন, সেই অনুযায়ী আপনি নোটটা করে ফেলবেন। কেমন? আমরা এটা লিখতে পারি 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। তাকে মোলার আপেক্ষিক তাপ, তাকে মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। ঠিক আছে, আচ্ছা, মোলার আপেক্ষিক তাপ বুঝলাম, তাহলে সিপি কি? সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিবি হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো সেম সংজ্ঞাটাই হবে সিপি এর ক্ষেত্রে, শুধু খালি স্থির চাপে কথাটা অ্যাড করতে হবে, আর সিবি এর ক্ষেত্রে শুধু স্থির আয়তনে কথাটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমরা সিপি মানে কি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সিপি দ্বারা প্রকাশ করি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর মোলার আপেক্ষিক তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, একে সি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, মোলার আপেক্ষিক তাপকে বা মোলার তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়, একে সি দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা সিপি। তো এখানে শুধু আমরা একটা কথাই অ্যাড করে দিব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্থির চাপে, স্থির চাপে। বাকি যা আছে আমরা আগের সংজ্ঞা থেকেই হুবহু বসিয়ে দিব। আগের সংজ্ঞাটাতে আমাদের যা বলা ছিল সেটাকে আমরা কপি করে নিয়ে যাই এবং বসিয়ে দিই। ঠিক আছে, তো এখানে কপি করে বসাই দিলাম আর কি। তো আমরা এখানে স্থির চাপে কথাটা অ্যাড করে দিব।
স্থির স্থির চাপে স্থির চাপে 1 মোল পুরু গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। তাকে স্থির চাপে এই কথাটা আমরা এখানে না দিই, এটাকে কপি করে একটু নিয়ে আসি, একটু পিছনে নিয়ে যাই। তাকে কি বলা হয়? তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। ঠিক আছে, বা আমরা বলতে পারি হ্যাঁ, তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়? সিপি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন আপনার যদি বলা হয় তাহলে সিবি কি? সিবি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সেম জিনিসটাকে আমি আরেকটু কপি করে নিয়ে যাই এবং সেখানে শুধু আয়তন কথাটাকে চেঞ্জ করে দিই। ওকে, আপনারাও আমারটা করতে করতে আপনারা লিখে ফেলবেন। ঠিক আছে, আপনাদের নোটটা গোছানো হয়ে যাবে। এখন আমরা লিখব হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে কি বলা হয়? সিবি। ঠিক আছে, তো স্থির চাপের জায়গায় এখন আমরা শুধু কি কথাটা লাগিয়ে দিব? স্থির আয়তনে 1 মোল পুরু গ্যাসের তাপমাত্রা, এটা কি বলা হয়? স্থির চাপে বা স্থির আয়তনে বলা হবে। এখন স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিবি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের সংজ্ঞার কাহিনী। এখন আমরা সিপি ও সিবির মধ্যে সম্পর্কটা দেখব আদর্শ গ্যাসের জন্য। ঠিক আছে, এখন আমরা কি দেখব? সিপি ও সিবি এর সম্পর্ক। ঠিক আছে, এর মধ্যে সম্পর্ক। আশা করি খুব সহজে বুঝে যাবেন সিপি ও সিবির মধ্যে সম্পর্কটা কি। তো আমরা একটু প্রথমে কিছু কথা বলে নিই, যেহেতু এটা আমাদের একবার নোটের মতো করে লিখছি। আমি একটু কিছু কথা মুখ, যেগুলো আসলে আপনি পরীক্ষা হলে চালিয়ে দিতেও পারেন, নাও দিতে পারেন শর্টকাটে, তবে কিছু না কিছু তো দেওয়া লাগবেই। তো আমি আমার মতো করে লিখে দিই। হ্যাঁ, ধরি ঘর্ষণহীন পিস্টন লাগানো আমরা একটা সিলিন্ডার নিচ্ছি, যেটা মধ্যে কোনো আপনার হচ্ছে গিয়ে পিস্টনের মধ্যে কোনো ঘর্ষণ নেই। হ্যাঁ, তো আমি একটু এটাকে লিখতে পারি যে ঘর্ষণহীন পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে 1 মোল গ্যাস আছে। ঘর্ষণহীন পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কত মোল গ্যাস আছে? 1 মোল গ্যাস আছে। 1 মোল গ্যাস আছে। ওকে, ঘর্ষণহীন পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কত মোল গ্যাস আছে? 1 মোল গ্যাস আছে। তো এখানে যদি এদের চাপ হয় আপনার পি, আয়তন যদি হয় ভি, তাপমাত্রা যদি হয় টি, এবং অদর শক্তি হবে কি? ইউ। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে এই গ্যাসের চাপ পি, চাপ হচ্ছে পি, আয়তন ভি, তাপমাত্রা টি, এবং অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউ। অভ্যন্তরীণ শক্তি ইউ। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যদি এই গ্যাসে চাপটাকে যদি স্থির রাখি, চাপ স্থির রেখে যদি ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করি বা তাপ প্রয়োগ করি, তাহলে এর অভ্যন্তরীণ শক্তি, আয়তন, তাপমাত্রা এগুলো বৃদ্ধি পাবে। ঠিক আছে না? এবং তাপ প্রয়োগের কারণে বাহ্যিক কাজও সম্পন্ন হবে। তো এখন আমি যদি বলি এখন উক্ত সিলিন্ডারে ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করলে উক্ত সিলিন্ডারে
সিলিন্ডারে আমরা যদি কী করি, ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করলে, ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করলে কী হবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সরবরাহ করলে আমরা কী কী চেঞ্জ হবে, অভ্যন্তরীণ শক্তি, আমরা একবারে একটা একটা করে যাই, করলে পরিবর্তিত, বা আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ শক্তি, তারপরে আয়তন এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে কী হবে, বৃদ্ধি পেলে, আচ্ছা পেলো, বৃদ্ধি পেল, আমরা এই বৃদ্ধিটাকে কীভাবে লিখতে পারি, বৃদ্ধি পেল যথাক্রমে কি হলো, আমি এখন ওই যে উক্ত সিলিন্ডারে ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করলে অভ্যন্তরীণ শক্তি, আয়তন, তাপমাত্রা বৃদ্ধি পেল যথাক্রমে, কীভাবে বৃদ্ধি পেল, আমরা সেটাকে প্রকাশ করতে পারি ডিইউ, ডিভি এবং ডিটি, এই পরিমাণ বৃদ্ধি পেল। ঠিক আছে, আচ্ছা, এবং বাহ্যিক কাজ সম্পন্ন হলো কতটুকু, ডিডাব্লিউ পরিমাণ, এবং বাহ্যিক কাজ এবং ডিডাব্লিউ পরিমাণ বাহ্যিক কাজ সম্পন্ন হলে, ডিডাব্লিউ পরিমাণ বাহ্যিক কাজ সম্পন্ন হলে কৃতকাজ, সরি, বাহ্যিক কাজ সম্পন্ন হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে, সম্পন্ন হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে পাই, প্রথম সূত্রানুসারে পাই, কি পাই, প্রথম সূত্রানুসারে পাই, কি পাই জনাব, আমরা পাই হচ্ছে ডিকিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো ফ্যাক্ট হচ্ছে আপনারা আরামসে ওই যে উপরের কথাটা আসলে সব জায়গার মধ্যেই অ্যাড করা যায়, তো আমি এখানে একটু অ্যাড করে দিলাম। আপনি এত কিছু বাদ দিয়ে শুধু খালি এটাও লিখতে পারতেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। আপনার যদি মনে চাইতো যে আপনি এই কথাগুলো লিখবেন না, ঠিক আছে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি জানি, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, অথবা আমরা এখান থেকে লিখতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ পরিবর্তে আমরা কি লিখতে পারি, পিডিবি। এটা আমাদের জানা আছে, তাই না? আমরা কি জানি, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিবি। ওকে, আচ্ছা। তো এখন আমরা এখানে আরো কয়েকটা সূত্র পাই, সেটা কি, তো এখন এখানে আমরা কি কি জানি, যে আমরা এখন আপনি এখানে অনেকগুলা কথা বলেও লিখতে পারেন, অথবা এখন আমরা লিখতে পারি যে আমরা সিবি সমান সমান কি জানি, আমরা ডিকিউ সমান সমান লিখতে পারি যে সিপি ডিটি। ঠিক আছে, বা আপনি এভাবে লিখতে পারেন যে মোলার আপেক্ষিক স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আমরা কি বলতে পারি যে আমরা এইভাবে লিখতে পারি, আমরা জানি, বা আমরা লিখতে পারি যে মোলার আপেক্ষিক তাপ সিপি সমান সমান কি, ডিকিউ বাই ডিটি, এটা আমরা লিখতে পারি, তাই না? তো আমরা এখান থেকে অথবা কি লিখতে পারি, যে ডিকিউ সমান সমান কি লিখতে পারি, সিপি ডিটি, এটা কিন্তু তাপমাত্রা। আবার আমরা কি লিখতে পারি, সিবি সমান সমান ডিইউ প্লাস ডিটি, অথবা আমরা লিখতে পারি ডিইউ সমান সমান সিবি ডিটি। আমরা কিন্তু আরামসে লিখে দিতে পারি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে বা একমোল গ্যাসের ক্ষেত্রে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি লিখতে পারি, বা আবার আমরা এটা লিখতে পারি না, যে মোলার গ্যাস ধ্রুবক যদি আর হয়, মোলার গ্যাস ধ্রুবক আর হলে
আর হলে আমরা 1 মোল গ্যাসের জন্য কি লিখতে পারি? 1 মোল গ্যাসের জন্য 1 মোল গ্যাসের জন্য কি হবে? পিবি সমান সমান RT। যেহেতু 1 মোল সেজন্য আর আমরা N লিখলাম না, পিবি সমান সমান আমরা কি লিখতে পারি? RT লিখতে পারি। ঠিক আছে? তো এখানে খেয়াল করেন তো আমরা এখানে কি পেয়েছিলাম? আমরা এই ডিকিউ খেয়াল করেন, আমরা এই যে সমীকরণটা এটাকে আমরা সমীকরণ 1 নং দিই। ঠিক আছে? এটাকে আমরা সমীকরণ 1 নং দিই, কারণ এখানেই আমরা সবগুলো মানকে চেঞ্জ করছি। খেয়াল করে দেখেন। আমরা এখানে ডিকিউ এর পরিবর্তে কি বসাতে পারবো? ডিকিউ সমান সমান সিপিডিটি। ডিইউ সমান সমান কি লিখতে পারবো? ডিইউ সমান সমান আমরা সিবিডিটি লিখবো। এরপরে যে পিডিবি আছে না, এই পিডিবিকে এখন আমরা চেঞ্জ করছি। আমরা একবারে সবগুলো চেঞ্জ করে তারপরে আমরা ওখানে বসায় দিব। ঠিক আছে? তো এখানে আমরা লিখতে পারি যে এখানে এইগুলোকে আপনি চাইলে সমীকরণ দিতে পারেন। এটাকে দিতে পারেন আপনি 2 নং সমীকরণ, এটাকে দিতে পারেন আপনি 3 নং সমীকরণ। ঠিক আছে? এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে থাকি, হ্যাঁ? আমরা ডিফারেন্সিয়েশনকে বাংলাতে বলা হয় হচ্ছে ব্যবকলন। ঠিক আছে? আর ইন্টিগ্রেশনকে বলা হয় সমাকলন বা যোগজীকরণ। ওকে? তো একে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি। একে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ডিটি এর সাপেক্ষে বলি। ডিটি এর সাপেক্ষে অন্তরীকরণ করে। অন্তরীকরণ করে। অন্তরীকরণ বা ব্যবকলন। ঠিক আছে? তো অন্তরীকরণ করে আমরা কি পাই? ডি বাই ডিটি এর সাপেক্ষে অন্তরীকরণ করে ডি বাই ডিটি। ডি বাই ডিটি এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি পাই? আমরা কি লিখতে পারি? ডি বাই ডিটি এখানে হচ্ছে পিবি সমান সমান কি? ডি বাই ডিটি এখানে হচ্ছে RT। ওকে? যেহেতু তাপমাত্রা স্থির, তাপমাত্রাটা ধ্রুবক না, স্থির তাপমাত্রায়। তো তাপমাত্রা স্থির রেখে যদি আমরা এখানে কাহিনীটা করি, তাহলে তাপমাত্রা স্থির থাকলে পিটা কি থাকবে? ধ্রুবক থাকবে। পিটা কি থাকবে? ধ্রুবক। তাহলে আমরা এখানে লিখতে পারি পি ডিবি বাই ডিটি সমান সমান, এখানে তো আর তো ধ্রুবক আমাদের জানাই আছে, লিখে হবে ডিটি বাই ডিটি। এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি? দেখেন তো, আমরা পি ডিবি বাই ডিটি সমান সমান এখানে আর পাচ্ছি না, কারণ এই সরি এটা কিন্তু টাইম আবার চলে আসছে, এটা তাপমাত্রা। এই ডিটি দ্বারা যদি আমি এটাকে গুণ করে দিই, তাহলে আমরা আবার কি পাবো? পি ডিবি সমান সমান আর ডিটি। খেয়াল করেন, আমরা এতক্ষণ ধরে এই যে পিডিবির মানটা পাওয়ার জন্যই এত কাহিনী করলাম। তো এটাকে আমরা সমীকরণ দিলাম হচ্ছে, আগে সমীকরণ কত পর্যন্ত ছিল? 3। এটাকে আমরা সমীকরণ দিলাম হচ্ছে 4। এখন দেখেন, এই যে 2, 3 এবং 4 এর মান 1 নং এ বসিয়ে পাই। আমরা একবার লিখে দিব 2, 3 এবং 4 নং সমীকরণের মান, 4 নং সমীকরণ এর মান কোথায় বসিয়ে পাই? 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে পাই। এদের মানটা 1 নং এ বসিয়ে পাই। তো কি পাই 1 নং এ বসিয়ে? সবগুলো মান যদি আমরা 1 নং এ বসিয়ে দিই, 1 নংটা কি ছিল? এই ডিকিউ এর জায়গায় কি চলে আসবে? ডিকিউ এর জায়গায় চলে আসবে সিপিডিটি, এখানে চলে আসবে সিবিডিটি, এখানে চলে আসবে কি? RDT। তো খেয়াল করেন, আমরা কি পাচ্ছি 1 নং এ বসিয়ে দিয়ে? সিপিডিটি প্লাস ইকুয়াল সিবিডিটি প্লাস RDT। এই সিবিডিটিকে এই পাশে নিয়ে আসেন। ঠিক আছে? তো সিপিডিটি মাইনাস সিবিডিটি সমান সমান কি হবে? RDT। তো সবগুলোকে, এটা কিন্তু টাইম, সবগুলোকে আমরা কি করব? টাইম দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, সবগুলোকে ডিটি দ্বারা যদি ভাগ করে পাই, তাহলে সিবি মাইনাস সিপি সমান সমান হচ্ছে 8। খেয়াল করেন, এখানে আমরা কি করেছি? ডিটি দ্বারা উভয় পক্ষকে ডিটি দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে ডিটি দ্বারা ভাগ করে পাই। ভাগ করে পাই। তো আমরা কি পাচ্ছি? সিবি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। আর এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। এটাই কি? সুতরাং আমি এখানে সুন্দর করে লিখতে পারি সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর।
আর এখানে লিখতে পারি যে এটি সিপি ও সিবি এর মধ্যে সম্পর্ক, এটি সিপি ও সিবি এর মধ্যে সম্পর্ক, এর মধ্যে সম্পর্ক। এখন আসি জুল থমসন প্রভাব ব্যাখ্যা। তো 5 নম্বর প্রশ্ন হচ্ছে জুল থমসন প্রভাব ব্যাখ্যা করো। জুল থমসন প্রভাবটা কি? জুল থমসন প্রভাবটা হচ্ছে যদি আমি উচ্চ চাপে আবদ্ধ কোনো গ্যাসকে একটি ছিদ্রময় প্লাগের মধ্য দিয়ে হঠাৎ কোনো বৃহৎ পাত্রে সম্প্রসারিত করা হয়, তাহলে গ্যাসটির তাপমাত্রা যথেষ্ট হ্রাস পায়। খেয়াল করে দেখেন এই চিত্রটার মধ্যে আমার এখানে এই যে চাপটা, আমি পিস্টনটাকে এই দিকে দ্বারা বোঝাচ্ছি যে এখানে চাপটা অনেক বেশি, অর্থাৎ এখানে উচ্চ চাপে একটা গ্যাস আছে, এটা একটা ছিদ্র। তো এই যে ছিদ্র, এই ছিদ্রের মধ্য দিয়ে যদি আমি এই উচ্চচাপের গ্যাসকে এই পাত্রের মধ্যে নিয়ে যাই, খেয়াল করে দেখেন এই পাত্রটা দ্বারা বোঝাচ্ছে হলো যে এই পাত্রটা এখানে অবস্থানে ছিল, আমরা একটু বড় করে ফেলতেছি, মানে আয়তন বেশি আর এখানে আয়তন কম। ঠিক আছে, এখানে পেছনটাকে আমি এখানে নিয়ে আসলাম, মানে আয়তন কমিয়ে ফেলেছি, অর্থাৎ চাপ বেশি, এখানে চাপ কম। তো কম চাপের অঞ্চল থেকে যখন আমি একটা সরু ছিদ্র দিয়ে, সরি, বেশি চাপের অঞ্চল থেকে একটা সরু ছিদ্রপথ দিয়ে কোনো একটা গ্যাসকে যদি কম চাপের অঞ্চলে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই গ্যাসটার তাপমাত্রা হ্রাস পায়। আর এটাকেই বলা হয় জুল থমসন প্রভাব। বেশ উচ্চ চাপের অঞ্চল থেকে সরু ছিদ্রপথ দিয়ে একটা গ্যাসকে যখন নিম্নচাপের অঞ্চলে প্রবাহিত করা হয় বা সঞ্চালন করা হয়, তখন সেই গ্যাসটির তাপমাত্রা হ্রাস পায়, এটাকেই বলা হয় জুল থমসন প্রভাব। আর এই জুল থমসন প্রভাবটা আমরা একটু ব্যাখ্যা করি যে এখানে প্রক্রিয়াটা কীভাবে করা হয়। তো খেয়াল করে দেখেন এখানে চিত্রের এই যে পি2 উচ্চচাপের আবদ্ধ গ্যাসকে সরু ছিদ্রপথ, এই যেটা হচ্ছে সরু ছিদ্রপথের বা আমি সরু ছিদ্রপথই বলতে পারি বা ছিদ্র প্লাগ, যাই হোক, সরু ছিদ্রপথের মধ্য দিয়ে যদি নিম্নচাপের অঞ্চল P1 মধ্যে চালনা করা হয়, তাহলে কি হবে? সরি, আমরা প্রক্রিয়াটা বলছিলাম যে P2 উচ্চচাপের অঞ্চল থেকে একটি গ্যাসকে এই সরু ছিদ্রপথ দিয়ে P1 নিম্নচাপের অঞ্চলে সঞ্চালন করা হয়। তো এখানে খেয়াল করে দেখেন এই প্রক্রিয়াটা করা হয় হচ্ছে একটা মানে এমন একটা অবস্থায় যেন বাইরে থেকে কোনো তাপ ভিতরে প্রবেশ করতে না পারে এবং ভিতর থেকে কোনো তাপ বাইরে যেতে না পারে। ঠিক আছে, অর্থাৎ একটা সম্পূর্ণ তাপ নিরোধক অবস্থায় প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়, যেখানে আমার ডিকিউ সমান সমান, তাহলে কী হবে? যদি তাপ বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে যেতে না পারে, তাহলে ডিকিউ সমান সমান কী হবে? 0 হবে। ওকে, তো কি করা হয়, আমরা যখন P2 অঞ্চল থেকে একটা গ্যাসকে P1 অঞ্চলে নিয়ে যাব, যেখানে P1 অঞ্চল হচ্ছে নিম্নচাপের অঞ্চল, তখন দেখা যাবে যে T2 তাপমাত্রা থেকে T1 তাপমাত্রা অনেক হ্রাস পেয়েছে। এটা হচ্ছে আমাদের P1 অঞ্চল এবং এখানে তাপমাত্রা হচ্ছে T1। তখন কি দেখা যাবে? দেখা যাবে যে T2 তাপমাত্রা থেকে T1 তাপমাত্রা অনেক হ্রাস পেয়েছে, যেটা আমরা এখানে বলে দিয়েছি। আপনারা আমি একটু পড়ে শোনাই দিই যেন আপনারা লিখতে পারেন। হ্যাঁ, চিত্রের P2 উচ্চচাপে আবদ্ধ গ্যাসকে সচ্ছিদ্র প্লাগের মধ্য দিয়ে নিম্নচাপের অঞ্চল P1 এর মধ্যে চালনা করা হয়। ঠিক আছে, নিম্নচাপের অঞ্চল P1 এর মধ্যে চালনা করা হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি তাপ নিরোধক অবস্থায় ঘটানো হয়, যাতে বাইরে থেকে কোনো তাপ ভিতরে এবং ভিতর থেকে কোনো তাপ বাইরে যেতে না পারে, অর্থাৎ ডিকিউ সমান 0 হয়। গ্যাস চালনা করার পর উভয় পাশের চাপ ও তাপমাত্রা মাপলে দেখা যায় P1 অঞ্চলের গ্যাসের তাপমাত্রা হ্রাস পেয়েছে। P1 অঞ্চলের এই যে এই অঞ্চলের গ্যাসের তাপমাত্রা হ্রাস পেয়েছে। তাপমাত্রা হ্রাস বা শীতলীকরণ এর এই প্রক্রিয়া বা প্রভাবকেই জুল থমসন প্রভাব বলা হয়। এখন আসি যে কেন তাপমাত্রা হ্রাস পায় সেটা সম্পর্কে। হ্যাঁ, তো আমি এখানে একটু বুঝিয়ে নিই, তারপরে ওটা আমরা রিডিং পড়ে দেবো যেন আপনারা লিখতে পারেন। খেয়াল করে দেখেন এখানে গ্যাসের কণাগুলো কি অনেক কাছাকাছি থাকবে না? গ্যাসের কণাগুলো অনেক কাছাকাছি থাকবে না? যখন আমি এইখানে নিয়ে যাব, এটা তো অনেক বড় আয়তন, তাই না? গ্যাসের কণাগুলো কী হবে? দূরে দূরে সরে যাবে। গ্যাসের কণাগুলো কী হবে? আমি একটু লাল কালিতে দিই। এখানে গ্যাসের কণাগুলো কাছাকাছি ছিল, এখানে গ্যাসের কণাগুলো দূরে দূরে যাবে। তো গ্যাসের কণাগুলো যখন কাছাকাছি ছিল, তখন তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি ছিল। যখন আমি বেশি কম চাপের অঞ্চলে যখন তাদেরকে নিয়ে গেলাম, তখন সেখানে কী হবে? গ্যাসের কণাগুলো একটা থেকে একটা দূরে সরবে। ফলে যে তাদের যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা ছিল, তার বিপরীতে কাজ করে একটা কণা থেকে আরেকটা কণাকে দূরে সরতে হবে না। এই যে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে যে কাজ করতে হবে, এই জন্য একটা শক্তির প্রয়োজন না? সেই শক্তিটা কোত্থেকে আসবে? সেই শক্তিটা বাইরে থেকে আসতে পারবে না, কারণ এটা তাপ নিরোধক অবস্থায় আছে। তাদের গ্যাসের ভিতর থেকেই সংরক্ষিত হবে। গ্যাসের অভ্যন্তর থেকেই কি হবে? এই অতিরিক্ত শক্তিটা বা তাপটা সংরক্ষিত হবে বা
খরচ হবে, ফলে গ্যাসের তাপমাত্রা কি হবে, হ্রাস পাবে। আমি একটু পড়ে শোনাই। একটি গ্যাসকে অত্যাধিক সংকুচিত করার পর হঠাৎ সম্প্রসারণ করলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এর কারণ সংকুচিত অবস্থায় গ্যাস অণুসমূহের মধ্যে তীব্র আন্তঃকণা আকর্ষণ শক্তি বিরাজ করে। তীব্র আন্তঃকণা আকর্ষণ শক্তি বিরাজ করে। সম্প্রসারণের ফলে অণুসমূহ পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে বলে এ আন্তঃকণা আকর্ষণের বিপরীতে কাজ করতে হয়। এটা কি বুঝছেন? আচ্ছা, প্রথমে কাছাকাছি ছিল যখন তাদেরকে আমি কম চাপের অঞ্চলে নিয়ে গেলাম, তারা পরস্পর থেকে দূরে সরবে। আর এই দূরে সরতে গিয়ে কি হয়, এই একটা কাজ সম্পন্ন হয়। এই কাজের জন্য যে শক্তি প্রয়োজন হয় তা গ্যাসের ভিতর থেকে শোষিত হয়। এজন্য গ্যাসের তাপমাত্রা হ্রাস পায় এবং তরলে পরিণত হয়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন জুল থমসন প্রভাব। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। আমাদের আর 4টা প্রশ্ন আছে। 4টা প্রশ্ন আমি পরবর্তীতে আবার ভিডিও করে হয়তোবা বিকালে বা সন্ধ্যার দিকে করে আপলোড দিয়ে দিব। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها